144 বছর পর শুরু হয়ে গেছে এই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলায় কলকাতা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, গত পর্বে আপনাদেরকে এইসব ঘুরে দেখিয়েছি। এই পর্বে আপনাদেরকে ঘুরে দেখাবো ভারত সেবাশ্রম সংঘ থেকে কিভাবে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন, এই পুণ্যস্নান কোন কোন তারিখে রয়েছে এবং ট্রেন কোথায় বুক করবেন, মেলায় ঘুরে দেখার যাবতীয় তথ্য ও আকবর ফোর্ট, লেটে হনুমানজির মন্দির, সাইট সিইং সহ সম্পূর্ণ তথ্য। হর গঙ্গে হর হর মহাদেব। কুম্ভা বিষ্ণু মহেশ্বর। हर हर महादेव, हर हर महादेव। अरे ये हम लोग के साथ है। तो कुछ उतराई दिलाइए हम चले। ওখান থেকে দারাগঞ্জ থেকে 15 নম্বর পল্টন ব্রিজ পার হবে, পারে ওল্ড জিটি রোডে পড়বে। ওল্ড জিটি রোড পড়ে 1টা 2টো 3টে 4টের পারে আছে গাডা রোড পড়বে। এই রোডটাতে আমাদের এখানে এসে যাচ্ছে। আর সামনেটা হচ্ছে এখান থেকে আছে রামানন্দ ডি। হ্যাঁ, এই রোডে একবার পুরো আমাদের আশ্রমে গেটে একবার এখানে পড়ে এখানে আমাদের আশ্রমে চলে আসবে ক্যাম্পে। মোটামুটি কীরকম আয়োজন থাকছে, ক হাজার লোক থাকতে পারবে? আমাদের এখানে 1.5 থেকে 2,000 লোকের ব্যবস্থা থাকে এক দিনে। হ্যাঁ, এই মহাপুণ্যভূমির টোটাল ভারতবর্ষ দেশ বিদেশ থেকে প্রায় 40 থেকে 45 কোটি লোকের সমাবেশ কিন্তু হবে এইখানে। আর তার জন্য কিন্তু এখানে তৈরি হয়েছে 44টা এরকম বড় বড় পিপা পুল। সুপ্রভাত বন্ধুরা, আজ 3রা জানুয়ারি 2025, ঘড়িতে সময় এখন সকাল 10:30। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই ভারত সেবাশ্রম সংঘ থেকে। আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমে আমরা প্রথমে স্নান করব এবং সাইট সিইং ঘুরে দেখব কোথায় কী রয়েছে আর কোথায় মেলা, কোথায় কী রয়েছে থাকছে সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ডেস্টিনেশন। আর ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে গিয়ে টোটো ধরে নেব। টোটো ধরে আমরা পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গম। গত পর্বে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি হাওড়া থেকে এই দেবভূমি প্রয়াগরাজ কীভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, আর মেলায় বা কীরকম সেজে উঠেছে সমস্ত কিছু গত পর্বের ভিডিও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। এই প্রয়াগরাজে এসে বেস্ট অপশন কিন্তু আপনার এই ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ থেকে আপনারা ত্রিবেণী সঙ্গম কিন্তু পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারবেন। ভারত সেবাশ্রম সংঘ থেকে মিনিট 2 পায়ে হেঁটে পৌঁছে গেলাম। এই জায়গাটা রয়েছে, এটাকে বলা হয় হর্ষবর্ধন চৌরাহা মোড়। আর এই হর্ষবর্ধন চৌরাহা মোড় থেকে একদম সোজা বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে এদিকে হলো ত্রিবেণী সঙ্গম। আমরা এখন ত্রিবেণী সঙ্গম যাব এবং ত্রিবেণী সঙ্গম গিয়ে আমরা স্নান করব আর ঘুরে দেখাবো আজকে আপনাদের কোথায় কি রয়েছে এবং কিভাবে মেলা সেজে উঠেছে আর আপনারা কিভাবে আসবেন। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো চলুন যাওয়া যাক। তা ব্রিজ পার হয়ে আমরা পেয়ে গেলাম টোটো, আর এই টোটো করে আমরা পৌঁছে যাব। হর্ষবর্ধন চৌরাহা থেকে এই টোটো ধরে নিলাম সঙ্গম পর্যন্ত। আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 20 টাকা করে। হর্ষবর্ধন ব্রিজের পরেই মেলা প্রাঙ্গণ শুরু হয়ে গেছে একদম। দেখুন রাস্তার দুদিকেই রয়েছে প্রচুর টেন্ট। আপনারা এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। আমরা যেখান থেকে টোটোতে উঠেছি সেখান থেকে শুরু হয়ে গেছে পুরো মেলা প্রাঙ্গণ। আর রাস্তার এপাশেও রয়েছে প্রচুর থাকবার ব্যবস্থা, ওপাশেও রয়েছে প্রচুর থাকবার ব্যবস্থা। থাকা খাওয়া এখানে সব কিছুর ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। এই আমরা সোজা ঢুকে গেলাম ত্রিবেণী সঙ্গমের দিকে। আমরা সঙ্গম ঘাট পৌঁছে প্রথমে আমরা স্নান করব, স্নান করে তারপরে আমরা সমস্ত জায়গা ঘুরব এবং ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। এখান থেকে মেলা শুরু হয়ে গেল। দেখুন সব কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। অস্থায়ী টয়লেট তৈরি করা হয়েছে, নিচে দেখুন। শুরু হয়ে গেছে মেলা প্রাঙ্গণে প্রচুর দোকান সব
হয়ে গেছে। অসাধারণ প্রিপারেশন চারিদিকেই রয়েছে, এদিকেও রয়েছে প্রচুর টেন্ট তৈরি করা হয়েছে তীর্থযাত্রীদের জন্যে, আর এদিকেও রয়েছে, এখানে জায়গায় জায়গায় রয়েছে প্রচুর সিকিউরিটি ব্যবস্থা। মেলা চত্বর নিয়ে প্রচুর পুলিশ রয়েছে, একদম প্রশাসন ব্যবস্থা। এখানে রয়েছে 14টি রত্ন, যেটা সমুদ্র মন্থনের সময় উঠেছিল। ওই পাশে দূরেই দেখা যাচ্ছে আকবর ফোর্ট। আমরা স্নান করে তারপরে এই আকবর ফোর্টটা দেখতে যাব। এখানে রয়েছে মহিলা থানা, আর এখানে থানা রয়েছে, সঙ্গমের রয়েছে ভিতরে জেল। যেহেতু মানে কোটি কোটি লোকের সমাগম হবে, এখানে থানাও রয়েছে, জেলও রয়েছে। এই যে রয়েছে সাইডে জেলখানা এবং থানা, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা পৌঁছে গিয়েছি সঙ্গম ঘাটের একদম কাছাকাছি, যেখান থেকে নৌকো করে যাওয়া যায়। এই রয়েছে পার্কিং এরিয়া, পুরো গাড়ির চত্বর রয়েছে। আপনারা এখানে এসে গাড়ি নিয়ে আসলে পরে পার্কিং করতে পারবেন। এই হচ্ছে মরুভূমির জাহাজ উট। ভাই সাহেব, এই উট চালাने के लिए कितना लेते हैं? 50 रुपया। দেখুন, বন্ধুরা আমরা পৌঁছে গেছি এই 20 টাকা অটো ভাড়া দিয়ে এই ত্রিবেণী সঙ্গমে। আর পিছনে রয়েছে আকবর ফোর্ট। আমরা প্রথমে স্নান করব, নৌকো বিহার করে আমরা পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী দেখা যায় না, সরস্বতী নদী তলা দিয়ে বয়ে গেছে। আর সেই সঙ্গমে আমরা স্নান করব প্রথমে, কিছুটা পুণ্য লাভের আশায়। कलकत्ता में काली घाट में हमारे बच्चा है, वो दुर्गाबाड़ी आश्रम सेशन में नागा बाबा है। सब भिन्न भिन्न जगहों से आए हुए, कोई कहीं से, कोई कहीं से, कोई कहीं से, मगर है सब भारत के। एकदम अरे हमारा गाड़ी इधर है। सब दिन तेरा कारभार भालो रहे। जय माँ तारा, জয় মা তারা। হর হর গঙ্গে হর হর মহাদেব, হর হর গঙ্গে হর হর মহাদেব। চলে এসেছি সেই বহু আকাঙ্ক্ষিত মহাকুম্ভ মেলার সেই যমুনা নদীর ধারে। কুম্ভ মেলা হয় প্রতি 3 বছর অন্তর, অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, পূর্ণ কুম্ভ মেলা হয় 12 বছর অন্তর। 12টা কুম্ভ মেলা পর হয় মহাকুম্ভ মেলা। তা আমাদের জীবদশায় পেয়ে গেছি এই 12 × 12 144 বছর পর শুরু হয়েছে এই প্রয়াগরাজের পুণ্যভূমিতে মহাকুম্ভ মেলা। এদিকে রয়েছে প্রচুর নৌকো বিহার করার জন্য, আর এই নৌকো বিহার করেই আমরা পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গমে। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গমের নৌকো বিহার করার জায়গা। এখান থেকে সবাই নৌকো বিহার করতে যাচ্ছেন। এই ত্রিবেণী সঙ্গম হলো অসম্ভব সুন্দর জায়গা। এখানে প্রায় 40 থেকে 45 কোটি লোকের সমাগম হবে। এই আমরা নৌকোতে উঠে যাচ্ছি। एक लोग कहाँ गए? এই ত্রিবেণী সঙ্গমে রয়েছে কয়েক হাজার শিকারা নৌকো। আর দেখুন কত সুন্দর লাগছে এই নৌকোগুলোকে, আর এরাও কত সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করছে নৌকো বের করে নিয়ে যাবার জন্যে। কি ভালো লাগছে, একেই বলে হৃদ্রতা। পুরাণ মতে স্বর্গের রাজা ছিল ইন্দ্র। তার ঐশ্বরিক হস্তিতে চড়ে যখন ঋষি দুর্বাসার কাছে এসেছিলেন, তখন দুর্বাসা মুনি স্বর্গের রাজা ইন্দ্রদেবতাকে একটি অপ্সরা দ্বারা প্রদত্ত বিশেষ মালা দিয়েছিলেন। ইন্দ্রদেবতা সেই মালাটিকে তার হাতির সুরে স্থাপন করেন। সেই মালার অপরূপ সুগন্ধে মৌমাছি চলে আসে, ওই হাতিটিকে বিরক্ত করে। হাতিটি তখন মালাটিকে মাটিতে ফেলে দেয়। এর ফলে দুর্বাসা মুনি খুব ক্ষুব্ধ হয়ে গেলেন, কারণ ওই বিশেষ মালাটি মা লক্ষ্মীর বাসস্থান ছিল এবং এটি একটি প্রসাদ ও ধর্মীয় নৈবেদ্য হিসাবে বিবেচিত হয়েছিল। তখন
দুর্বাসা মুনির অভিশাপে সমস্ত দেবতাগণ শক্তি ও সৌভাগ্য থেকে বঞ্চিত হন এবং মা লক্ষ্মী সমুদ্রে বিলীন হয়ে যান। এর পরের যুদ্ধে দেবতাগণ পরাজিত হন এবং অসুররা তখন স্বর্গ, মর্ত্য, পাতাল 3 জগতের নিয়ন্ত্রণ লাভ করেন। দেবতারা তখন ভগবান বিষ্ণুর পরামর্শে কূটনৈতিক আচরণ করেন, অমরত্বের অমৃতের জন্য যৌথভাবে সমুদ্র মন্থন করেন। সমুদ্র মন্থনের সময় একে একে 14টি রত্ন উঠে আসে। সেই 14টি রত্ন হল মা লক্ষ্মী, অপ্সরা, বারুণী, কামধেনু বা সুরভিগাভী, ঐরাবত, উচ্চৈশ্রবত অর্থাৎ 7 মাথাওয়ালা ঘোড়া, কৌস্তুভ, কল্পবৃক্ষ, অর্ধচন্দ্র যেটি শিবের মাথায় থাকে, ধন্বন্তরী দেবতাদের বৈদ্য, হলাহল যে বিষ মহাদেব কণ্ঠে ধারণ করেন, পঞ্চজন্য বিষ্ণুর শঙ্খ, জ্যেষ্ঠ অর্থাৎ অলক্ষ্মী, বরুণের ছাতা, অদিতিকে তার ছেলে ইন্দ্রের দেওয়া কানের দুল, নিদ্রা দেবী, সর্বশেষ অমৃত কলস। এই অমৃত কলস লুকিয়ে রাখার দায়িত্ব ছিল 4 দেবতার ওপর, চন্দ্র, সূর্য, বৃহস্পতি ও শনি দেবতা। যখন অমৃত কলস নিয়ে পালিয়ে যায় তখন শক্তিশালী অসুররাও দেবতাদের পিছু নেয় এবং 12 দিন যাবৎ অসুর ও দেবতাদের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধের সময় অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত 4টি জায়গায় পড়ে ও গঙ্গার জলে মিশে যায়। গঙ্গা নদীর তীরে হরিদ্বার, গোদাবরী নদীর তীরে নাসিক, শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী এবং গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে প্রয়াগরাজ। এই 4 জায়গায় প্রতি 3 বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। আর ভারতবর্ষ তথা সারা বিশ্ব থেকে আসেন কয়েক কোটি কোটি পুণ্যার্থী পুণ্য লাভের আশায়। 144 বছর পর হয় এই মহা কুম্ভমেলার পুণ্যস্নান। চন্দ্র, সূর্য, বৃহস্পতি মিলন তিথিতে হয় এই পুণ্যস্নান। আর আমিও এসেছি এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করতে। এই যে এই দাদারা সবাই স্নান করে এসছেন, তারপরে জামা প্যান্ট খুলে নিলাম, স্নান করার জন্য পুরো ড্রেস পরে নিয়েছি। এই আমরা পৌঁছে গেছি একদম ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা মিলিত হয়েছে আর সরস্বতী নদী তলা দিয়ে বয়ে গেছে। 12টা পূর্ণ কুম্ভ মেলা নিয়ে হয় একটা মহাকুম্ভ মেলা, মানে 12 × 12 140 বছর। এই জীবন দশায় বহু পুণ্যের ফলে কিন্তু আজকের এই দিনটা পেয়েছি যে এরাও সবাই চান করে এসছে। হচ্ছে পূজা অর্চনা, আর দেখতে পাচ্ছেন এখানে যে পূর্বপুরুষের পিণ্ডদান করা হচ্ছে। এখানে বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই মহা পুণ্যভূমি ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজের, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হয়েছে। সরস্বতী নদী দেখা যায় না, সরস্বতী নদী আপনারা জানেন, এর আগে আমার যে ব্লগ দেখেছেন মানাগ্রাম রয়েছে, সেই মানাগ্রামে কিন্তু সরস্বতী নদী বিলীন হয়ে গেছে। আর এখান থেকে সরস্বতী নদী কিন্তু নিচে দিয়ে বয়ে চলেছে, তার জন্য এখানে জায়গার নাম হয়েছে ত্রিবেণী সঙ্গম। ও প্রচণ্ড ঠান্ডা জল। হর হর গঙ্গে। বন্ধুরা চলে এসেছি এই ত্রিবেণী সঙ্গমে, এখন চান করতে যাচ্ছি। আর এই চান করার জন্য কিন্তু এখানে 20 টাকা করে এন্ট্রি ফি নিয়ে থাকে। খুব ঠান্ডা জল। জীবদশায় এই মহাকুম্ভ মেলা প্রত্যেকের ভাগ্যে হয় না। আজকে এই যে জীবদশায় এই কুম্ভ মেলায় মহাপুণ্য স্নান করতে পেরেছি, এটা সত্যি জীবনের ধন্য। অনেক পুণ্য করে এসেছিলাম বলে অনেক আগের জন্মে, তাই এই জন্মে এসে কিন্তু এখানে স্নান করতে পারছি এই মহা পুণ্য স্নানে। অমৃতের খোঁজে বহু ভারতবর্ষের তথা সারা বিশ্ব থেকে আসবে কোটি কোটি লোক। এখানে সম্ভবত 40 থেকে 45 কোটি লোকের সমাগম হবে এই পুণ্য স্নানে। হর হর গঙ্গে। হর হর গঙ্গে, হর হর মহাদেব। কুম্ভা, বিষ্ণু, মহেশ্বর। হর হর গঙ্গে, হর হর মহাদেব। এই পুণ্যভূমিতে স্নান করতে এসে সত্যি জীবন ধন্য এই মহা পুণ্য কুম্ভ মেলায়। সবাই আসে এই পুণ্যভূমিতে এই অমৃতের খোঁজে, আর সবাই সেখানে স্নান করে। স্নান করা প্রথম শুরু হচ্ছে আপনার জানুয়ারি 13 তারিখে শুরু হচ্ছে। 13ই জানুয়ারি থেকে লাস্ট ডেট হলো 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই 1.5 মাস ধরে মেলা চলবে। আর প্রথম ডেট হলো পৌষ পূর্ণিমা 13 তারিখ,
মকর সংক্রান্তি 14 তারিখ, মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি, আর বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি, আর মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল অমৃত কলস, আর এই অমৃত কলস এখানে রাখা হয়েছিল, তার থেকে 2-1 ফোঁটা অমৃত কিন্তু এখানে ছিটে পড়ে যায়। আর এই পুণ্যভূমিতে স্নান করে এসে সত্যি জীবনটা খুব ধন্য। আর জানি না এখানে আমি এসে কতটা পুণ্য করলাম, তবে সবাই কিন্তু আসে এখানে এই অমৃতের খোঁজে, পুণ্য লাভের আশায়। সমুদ্র মন্থনে যে অমৃত কলস উঠেছিল সেই অমৃত সবাই কিন্তু চেয়েছিল, অসুরাও চেয়েছিল এবং দেবতারাও চেয়েছিল যে সব অমর হয়ে যাওয়ার জন্যে। অমৃত কলসের জন্য দেবতা এবং যে অসুর রয়েছে তাদের মধ্যে যুদ্ধ হয় 12 দিনের। দেবতাদের একদিন মানে আমাদের হলো 1 বৎসর, সেই 12 দিন মানে 12 বৎসর। সেই 12 বৎসর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা। ওই 12টা পূর্ণ কুম্ভ মেলা নিয়ে হয় একটা মহাকুম্ভ মেলা। সেই মহাকুম্ভ মেলা 12 × 12 অর্থাৎ 144 বছর। 144 বছর পর হয় এই তিথি। এই তিথিতে স্নান করতে পেরে সত্যি জীবনটা ধন্য। আর এই পুণ্য লাভের এসে ভারতবর্ষ তথা সারা বিশ্ব থেকে আসবে 40 থেকে 45 কোটি লোক এখানে স্নান করার জন্যে। এই ত্রিবেণী সঙ্গমে জল নেওয়ার জন্য পট বিক্রি হচ্ছে, এখানে খাবার, পাখিদের খাবার দেওয়ার জন্য সব খাবার বিক্রি হচ্ছে। আমরা স্নান করে নিলাম, স্নান করে নৌকো উঠে পড়লাম। আর নৌকো বিহার করে আমরা পৌঁছে যাব আবার এই ত্রিবেণী সঙ্গমের যে গঙ্গার যে পাড় রয়েছে সেই গঙ্গার পাড়ে। তারপরে কোথায় কী রয়েছে আপনাদেরকে ঘুরে দেখাবো। দাদা এগুলো কোথাকার পাখি, কি পাখি এটা? ये पाखी साइबेरियन पक्षी है। ये साइबेरिया पक्षी यहाँ से 22 से 2500 किलोमीटर दूर से आई हुई है। ये शीतकालीन सत्र में रहती हैं, उसके बाद गर्मी में चली जाती है। এই অসাধারণ এক মনোমুগ্ধকর, মনের মণিকোঠায় গেঁথে রাখার মতো জায়গা, অসাধারণ সুন্দর পরিবেশ। দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর এই পরিবেশ, এক অসাধারণ সুন্দর পরিবেশ। এই চারিদিকে সবাই নৌকো বিহার করছে, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর একটা পরিবেশ। কার না ভালো লাগে, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু খুব এবং ভীষণ ভালো লাগবে। भैया ये देख सब फंडो साथ में দারুণ লাগছে, দারুণ। আজকাল দুনিয়া में স্নানটা করার পরে ফ্রেশ লাগছে নিজেকে, এক অসাধারণ অভিজ্ঞতা করলাম কিন্তু আজকে। তা সবাই মিলে একবার বলো হর হর গঙ্গে, হর হর মহাদেব। আর আমরা নৌকো বিহার করে প্রায় চলে এসেছি নৌকোর ঘাটের একদম কাছাকাছি, যেখান থেকে আমরা উঠেছিলাম। আমরা আবার ঠিক সেখানেই পৌঁছে যাচ্ছি। शिव जी तो रो रहे हैं। पहले हंसो, पहले हंसो। मैं तेरे को 10 रुपए दिया, ये 10 रुपए दिया, वो 10 रुपए दिया, 30 रुपए दिया। खुश ना है, अब खुश ना। अब हंसो हंसो हंसो। अरे ये हम लोग के साथ है। सेवक को कुछ उतराई दिलाइए, हम चले। ठीक है शिव जी, अच्छा हो। फोटो उठाने नहीं देगा। তো বন্ধুরা, আমাদের স্নান করা হলো, এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলাম, নৌকো বিহার করলাম। নৌকো বিহার করে আমরা আবার পৌঁছে গেলাম যে আকবর ফোর্ট রয়েছে, সেই আকবর ফোর্টের সেই ত্রিবেণী সঙ্গমের ঘাটে। আর এখন আমরা দেখতে যাব আকবর ফোর্ট। দেখুন, চলুন আমরা এই আকবর ফোর্টটা একটু ঘুরে দেখব। এখন ঠিক রয়েছি আকবর ফোর্টের ঠিক উল্টো দিকে। এখানে দেখুন কত সুন্দর ব্যবস্থা করেছে। মেলা শুরু হলে যে তীর্থযাত্রীরা যারা আসবে
তারা কিন্তু লাইন দিয়ে এখানে ঢুকবে এই আকবর ফোর্টে। এই হচ্ছে আকবর ফোর্ট, আর এই হচ্ছে আকবর ফোর্ট ঢোকার রাস্তা। দেখুন কত সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা। এই হচ্ছে অক্ষয় বৃক্ষ, অক্ষয় বট গাছ। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেখানে রাম সীতা বিশ্রাম করেছিলেন। খুব সুন্দর জায়গা। অসাধারণ সুন্দর জায়গা, দেখুন। বন্ধুরা, এখানে দেখুন সমুদ্র মন্থন করা হচ্ছে। একদিকে রয়েছে দেবতারা আর আরেক দিকে রয়েছে অসুররা। এদিকে রয়েছে রাধাকৃষ্ণ, মাঝখানে রয়েছে শিব, আর এদিকে রয়েছে রাম সীতা। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পাতালপুরি মন্দির দেখতে। আর এই যে আমার পিছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্রাচীন অক্ষয় বট। এই হচ্ছে প্রাচীন অক্ষয় বট। এই জায়গা का थोड़ा सा महत्व बता दीजिए। ये 4 युग का अजर अमर स्थान, सतयुग, त्रेता युग, द्वापर और कलयुग। भगवान श्री राम इसी अक्षयवट मंदिर में त्रेता युग में आए। 3 रात्रि यहाँ रुककर पूजन और विश्राम किए। माता सीता जी के साथ वन के पश्चात ही अपने पिता राजा दशरथ का पिंडदान किए। पहला पिंडदान यहाँ अक्षयवट वृक्ष के नीचे प्रयागराज में किए, दूसरा काशी जी में, तीसरा गया जी में। तब राजा दशरथ जी वैकुंठ धाम को प्राप्त हुए। द्वापर युग में श्री हरि विष्णु जी कृष्ण अवतार में इसी अक्षयवट के पत्ते पे बाल रूप में शयन करते हुए दिखाई पड़े। इसके गवाह बने मार्कंडेय ऋषि महाराज। उस समय मार्कंडेय ऋषि इसी अक्षयवट वृक्ष के नीचे बैठ के तपस्या कर रहे थे। तब उन्होंने देखा था इसी अक्षयवट वृक्ष के नीचे 5 पांडव आए। कुछ दिन छिप कर रहे, पूजा अर्चना किए, इत्यादि शक्ति प्राप्त किए। कलयुग में हम आ पाते हैं अक्षयवट जी के दर्शन के लिए। इनके दर्शन से ही तीर्थ के फल मिलते हैं। परिक्रमा करने से 5 कोस की यात्रा पूरी होती है। एक बार परिक्रमा लगाने से 5 कोस की यात्रा मानी गई है अक्षयवट जी के कुंड को। प्रभु जी का शुभ नाम रघुनाथ गोस्वामी। थैंक यू। আমরা এখন পাতালপুরি মন্দিরে প্রবেশ করছি এবং এই মন্দিরটা পুরো আমরা ঘুরে দেখব। এই হচ্ছে শনি মহারাজের মন্দির। পাতালে চলে যাচ্ছে, কুয়োতে চলে যাচ্ছে। पंद्रह सौ तिरासी में इसको अकबर ने बंद करवा दिया। अच्छा, एक साइज के खंभे रख करके इस मंदिर के नीचे है ग्राउंड कर दिया, इस मंदिर को पैक कर दिया और इसको नया नाम दे दिया पातालपुरी। पहले इसका नाम था देवांगन अक्षयवट। अच्छा, देवांगन के नाम से इस मंदिर को जाना जाता है। महर्षि मार्कंडेय जब सृष्टि की रचना होने लगी तो ब्रह्मा जी ने इसी स्थान पर प्रयागराज में पहला यज्ञ किया। प्रा माने प्रथम और या माने यज्ञ। जहाँ पहला यज्ञ हुआ उस स्थान का नाम प्रयागराज रखा गया और शिवलिंग की स्थापना की यहाँ पे पातालपुरी में। ये सामने सूर्यटंकेश्वर जी है, सामने अक्षयवट जी है, सामने हाँ, जिसमें हम लोग देखते हैं। और ये है माता पार्वती जी, गणेश जी को गोद में ली हुई है पार्वती माँ। ये है बेड़ी माधव, गंगा जमुना सरस्वती इन्हीं के चरणों से निकली है बेड़ी माधव। प्रयागराज जो है बेड़ी माधव का द्वार है। जो वहाँ पे लोग बेड़ी का दान करते हैं, बाल का दान करते हैं, जो साउथ के लोग आते हैं अपने बाल का दान करते हैं। बेड़ी माधव का ये दरबार है। शंख चक्र गदा पद्मधारी विष्णु भगवान नारायण के रूप में बैठे हुए हैं। ये है कुबेर जी, धन के मालिक माने गए कुबेर जी। अग्निदेव की मूर्ति आपको कहीं देखने को नहीं मिलेगी, लेकिन पातालपुरी में अग्निदेव का भी दर्शन है। 3 मुंह है, ब्रह्मा विष्णु महेश। अच्छा, भेड़ के सवारी अग्निदेव जी। अच्छा,
ये पतालपुरी हनुमान, संकट मोचन हनुमान, भगवान राम को संकट से उबारे। राम लक्ष्मण को देखिए कंधे पे बैठाए हुए हैं, हई रावण को लात से दबाए हुए हैं और इनके पुत्र मगरध्वज। ये संकट मोचन हनुमान भगवान राम ने इनको आशीर्वाद दिया कि आज से आपका नाम संकट मोचन माना जाएगा। कोटेश्वर महादेव जी, कोट जलन को पार करने वाले कोटेश्वर महादेव जी हैं। ये राम लक्ष्मण जानकी मैया वनवास का रूप है। ये शेषनाग जी, शेषनाग जी की प्राचीन मूर्ति, एक पत्थर की मूर्ति है शेषनाग जी। अमरनाथ में हम लोग जाते हैं, शेषनाग में হলো শেষনাগ। ये दूधनाथ जी है। और आखिरी में आपको मिलेंगे धर्मराज और यमराज जी। पहले जब आप द्वार से घुसते हैं तो पहला दर्शन यहाँ पे धर्मराज जी का होता है, पहला धर्मराज जी का। और जब आखिरी द्वार से निकलते हैं यहाँ से तो आखिरी दर्शन होता है यमराज वाले महर्षि वेदव्यास। अच्छा, और ये दुर्वासा ऋषि जी, नागराज दुर्वासा ऋषि, वाल्मीकि दुर्वासा सामने ऋषि। नागराज जी, सब तीर्थों के राजा हैं नागराज। नागराज की मूर्ति भी कहीं नहीं मिलेगी। पतालपुरी में आपको प्रयागराज जी, প্রয়াগরাজ জি যে চারবেদ সৃষ্টি করেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি আকবর ফোর্ট থেকে। এই হচ্ছে হনুমানজির মন্দির প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারের পাশে রয়েছে প্রচুর প্রসাদের দোকান। আপনারা এখানে পুজোর ডালি সংগ্রহ করে, ভোগ প্রসাদ সংগ্রহ করে কিন্তু পুজো দিতে পারবেন। হনুমানজির মন্দিরে প্রচুর বড় লাইন রয়েছে। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি এই যে হনুমানজির মন্দিরের একদম সামনে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হর হর গঙ্গে, হর হর মহাদেব। এখানে হনুমানজি শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখানকার যে প্রশাসন রয়েছে খুব ভালোভাবে সমস্ত কিছু মেনটেন করছেন, আর আমরা খুব ভালোভাবে যে হনুমান যে শুয়ে রয়েছে সেইটা দর্শন করলাম, বেশ ভালো লাগলো। यहाँ पे हनुमान जी महाराज अहिरावण को मारने के बाद विश्राम किए हुए हैं। यहाँ पे आपको हनुमान जी के साथ उनके मानस पुत्र मकरध्वज, बाएं पैर के नीचे पाताल की देवी कामदा, दोनों पैर के बीच में अहिरावण राक्षस और बाएं हाथ में राम लक्ष्मण जी। यहाँ पे स्वयंभू इनको बनाया नहीं गया। साल में एक बार माँ गंगा जमुना दोनों लोग मिलकर स्नान कराते हैं और यहाँ पर स्वयंभू मानता है कि यहाँ पे ये इलाहा प्रयागराज के नगर कोतवाल है, इसलिए जो श्रद्धालु आते हैं पहले गंगा स्नान फिर उसके बाद यहाँ दर्शन करते हैं। ये यहाँ पे दूसरा मुद्रा है। अहिरावण को मारने के उपरांत यहाँ पे विश्राम किया गया है, इसलिए विश्राम मुद्रा। किनको मारने के बाद? अहिरावण, रावण को भगवान ने मारा है, अहिरावण को हनुमान जी महाराज ने। বন্ধুরা, এই হচ্ছে সেই হনুমানজির মন্দির। অহিরাবণকে বধ করার পর এখানে হনুমানজি বিশ্রাম করেছেন, সেই অবস্থায় এখানে রয়েছে। এই হচ্ছে এখানকার ভিআইপি জোন। এই ভিআইপি জোনে কিন্তু অনেক ভিআইপিরা সব এখান থেকে ঢুকবেন। লেটে বেড়ে হনুমান মন্দির, এই হচ্ছে সেই ভিআইপি গেটস যেখান দিয়ে ভিআইপিরা ঢুকবেন। ভিভিআইপিদের জায়গা, যেখানে অল টাইম ভিভিআইপি সব ভর্তি থাকবে। এই রয়েছে এখানকার পুলিশের গাড়ি, দেখুন এখানে থাকবে অজস্র পুলিশ। এখন যা আছে আরো প্রচুর পুলিশ থাকবে এখানে। पीछे पुलिस आपको गिरफ्तार कर लेगा। আমরা এই মুহূর্তে চলে এসেছি একটা ভুট্টার দোকানে। ভুট্টা সিদ্ধ হচ্ছে আর নানা রকম মশলা রয়েছে, ধনেপাতা মাখা হচ্ছে কত সুন্দর ভাবে। ভাই এ কাপ মানে কিতনা কা হ্যায়? 40 রুপিস। এই নিয়ে নিলাম গরম গরম ভুট্টা, দাদা দাম বলে দিল 40 টাকা। খেয়ে দেখি, তবে আমি কিন্তু প্রথমবার খাচ্ছি ভুট্টা সিদ্ধ, বেশ ভালো, খুব সুন্দর হয়েছে। আমরা এখন যাচ্ছি পিপাপুল দেখতে। আমরা একটা পিপাপুল দেখব, আর তার পাশে রয়েছে যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো আমরা ঘুরে দেখবো কোথায় কী রয়েছে। এখান থেকে আমাদের পিপাপুল যাব, পিপাপুল দেখে আমরা আবার যাব আমাদের যে রুম রয়েছে ভারত সেবাশ্রমে। সেই ভারত সেবাশ্রম পর্যন্ত আমাদের ভাড়া পড়লো এখানে 200 টাকা। আর এই হচ্ছে 14 রত্ন কথা। আর সমুদ্র মন্থনের সময় যে 14টা রত্ন উঠেছিল, সেই 14টা রত্ন এখানে রয়েছে। এই শুরু হয়ে গেল ভাসমান পিপাপুল। বড় বড় ভাসমান পিপার উপরে তৈরি হয়েছে এই পিপাপুল। এরকম 44টা বড় বড় পিপাপুল তৈরি হয়েছে এই গঙ্গা নদীর উপর। কি সুন্দর দেখতে দেখুন। আর এই পিপাপুলের সাহায্যেই কিন্তু এই মেলার সময় চলাফেরা করা হবে মানুষজন এবং
বড় বড় গাড়ি ঘোড়া যানবাহন। প্রায় 40 থেকে 45 কোটি লোকের সমাবেশ কিন্তু হবে এইখানে, আর তার জন্য কিন্তু এখানে তৈরি হয়েছে 44টা এরকম বড় বড় পিপা পুল। পিপা পুল কেন বলা হচ্ছে, এই যে পিপার মতো দিয়ে তৈরি হয়েছে আর উপরে রয়েছে লোহার পাতি দেওয়া, আর যাতে সমস্ত বড় ছোট বড় গাড়িগুলো যাতায়াত করতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। পিপা পুলটা উদ্বোধন করেছিল নরেন্দ্র মোদী 10ই ডিসেম্বর 2024-এ, আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি 2025। আজকের ডেট হলো 2025 জানুয়ারি 3 তারিখ, আর 3 তারিখেই দেখুন এত সমাগম, এত লোকের সমাগম, তাহলে এই 13 তারিখে কি অবস্থা হবে। আমরা আরও একটা পিপা পুলের উপরে উঠে গেলাম। এই যে দেখুন লোহার পাতা রয়েছে এখান থেকে। এই বড় বড় গাড়িগুলো চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি প্রয়াগরাজের যে মহাকুম্ভ মেলা ত্রিবেণী সঙ্গমের গঙ্গার উপরে যে পিপা পুল তৈরি করা হয়েছে, সেই পিপা পুলের ওপর দেখুন বড় বড় ফাঁপা সেই পুল দিয়ে এখানে তৈরি করা হয়েছে। অসাধারণ এক জায়গা। এখানে প্রায় 40 থেকে 45 কোটি লোকের সমাগম হবে এই মোট কুম্ভ মেলায়। তাহলে ধরে নিন যে 52 দিন ধরে যে মেলা চলবে, প্রায় 1 কোটি লোকের কিন্তু সমাগম প্রত্যেক দিন হবে। তাহলে চিন্তা করুন, তাহলে এখানে কত লোকের সমাগম হবে, কতটা ভিড় হবে, কতটা চাপ হবে। আর তার জন্যই কিন্তু তৈরি করেছে এখানে টোটাল মোট 44টা পিপা পুল এরকম বড় বড় দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 6 নম্বর পুল। আমরা এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি যে 6 নম্বর পুল রয়েছে, আর 15 নম্বর যে পুল রয়েছে, 15 নম্বর পুলে কিন্তু রয়েছে ভারত সেবাশ্রমের টেন্ট। যারা ভারত সেবাশ্রমের ট্রেন বুক করেছেন কিংবা যারা ভারত সেবাশ্রমের ট্রেনে থাকতে চান, তারা কিন্তু 15 নম্বর পুলের যে পাশেই রয়েছে ভারত সেবাশ্রমের ট্রেন্ট। তা বন্ধুরা, এই রয়েছে নাগা সন্ন্যাসীদের যে আখড়া, এবং এখানে নাগা সন্ন্যাসীরা সবাই রয়েছেন, সন্ন্যাসীদের আখড়া রয়েছেন। এর ভিতরে ঢোকা এখন পাবলিকদের কোনো অ্যালাউ নেই। এখানে রয়েছে প্রচুর সাধুদের আখড়া, এখানেও রয়েছে প্রচুর সাধুদের আখড়া, বিশাল বড় এখানে আখড়া রয়েছে, যেহেতু এখানে প্রচুর সাধুদের আগমন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এ পাশেও রয়েছে আর এদিকেও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হবে পুরো যজ্ঞ, এখানে কিন্তু যজ্ঞকুণ্ড তৈরি করা হচ্ছে। আমরা চলে এসেছি আরও একটি আখড়া, এখানে সাধুদের আখড়া রয়েছে। এই যেখানে রয়েছে সাধুদের আখড়া, এখানে রয়েছে সাধুদের আখড়া। আর এই যে সাধুদের যে রয়েছে, সাধুদের সামনে একটা রয়েছে মন্দির তৈরি করা হয়েছে সাধুদের জন্যে। মহাকুম্ভ চলে। দেখুন, এই হচ্ছে প্রস্তুতি পর্ব, আর এই সামনে হচ্ছে শাস্ত্রী ব্রিজ, যেটা আমরা দূর থেকে দেখছিলাম। এই হচ্ছে প্রিপারেশন, এই হচ্ছে শাস্ত্রী ব্রিজ। দেখো ব্রিজের তলায় কি সুন্দর, মানে প্রত্যেকটা জায়গায় এই প্রয়াগরাজে ব্রিজের তলায় কিন্তু এরকম করে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা চলে আসলাম যে 15 নম্বর পল্টন ব্রিজের কাছে। এই রাস্তা ধরে এই রয়েছে ভারত সেবাশ্রমের সঙ্গে যে ট্রেন। চলে এলাম এই মুহূর্তে ভারত সেবাশ্রমের সঙ্গে যে ট্রেন তৈরি হয়েছে এই মহাকুম্ভ মেলা উপলক্ষে সেইখানে। আর আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে সাধু সঙ্গদের যে থাকার ব্যবস্থা, আর এখানে রয়েছে যে পাবলিক যারা আসবেন, যারা তীর্থযাত্রী যারা আসবেন, তাদের জন্য থাকার ব্যবস্থা। খুব সুন্দর একটা অসাধারণ জায়গা এবং অসাধারণ ব্যবস্থা থাকছে। ডাক্তার থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, হসপিটাল, সমস্ত কিছু থাকছে। মোবাইল ডাক্তার যেখানে ঘুরে বেড়াবে বিভিন্ন জায়গায় এই মেলা চত্বরে, সেখানে চিকিৎসা হবে, সাথে মোবাইল ভ্যানে ডাক্তার থাকবে, প্লাস ওষুধ থাকবে, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। তা খুবই একটা সুন্দর জায়গা, খুব ভালো ব্যবস্থা, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল। আজকে ওখান থেকে দারাগঞ্জ থেকে 15 নম্বর পল্টন ব্রিজ পার হবে, পারে ওল্ড জিটি রোডে পড়বে। ওল্ড জিটি রোড পড়ে 1, 2, 3, 4 পারে আছে গাডা রোড পড়বে। এই রোডটাতে আমাদের এখানে এসে যাচ্ছে।
আর সামনেটায় হচ্ছে এখান থেকে আছে রামানন্দ ডি। হ্যাঁ, এই রোডে একবার পুরো আমাদের আশ্রমে গেটে একবার এখানে পড়ে এখানে আমাদের আশ্রমে চলে আসবে ক্যাম্পে। রামানন্দ ডি, এটার নাম। স্বামীজি মোটামুটি কিরকম আয়োজন থাকছে, ক হাজার লোক থাকতে পারবে? আমাদের এখানে 1,500 থেকে 2,000 লোকের ব্যবস্থা থাকে এক দিনে। হ্যাঁ, আবার রান্না খাওয়া দাওয়া সব 2,000-2,500 লোকের খাওয়া দাওয়া এখানে সব সাধুরা আসবে, প্রসাদ নেবে প্রতিদিন। যারা রামতাজযোগী যারা বলে না রামতাজযোগী হিসাবে এদের সব এই ক্যাম্পে ও ক্যাম্পে সব ওরা খেয়ে খায়, তারপর প্রণামী নেয়। আমাদের এখানে আর সাধু সেবা যেটাকে বলে, সাধু সেবা। আর আমাদের মতন যারা সাধারণ মানুষ আসবে কলকাতা, সবাইকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। আর তাদেরও কি থাকার ব্যবস্থা হবে? হ্যাঁ, থাকার ব্যবস্থা। আর এখান থেকে যে সঙ্গমে সবাই স্নান করতে হবে কত দূরে? এখান থেকে সঙ্গম হচ্ছে 3 কিলোমিটার, আড়াই থেকে 3 কিলোমিটার। এখান থেকে বেরোবে একবার এই গাটা রোড ধরে একবার সোজা চলে যাবে। প্রথমে রেল ব্রিজ যাবে, রেল ব্রিজের পরে শাস্ত্রী ব্রিজ আসবে, শাস্ত্রী ব্রিজ পরে ওখান থেকে 1/2 কিলোমিটার গেলেই হচ্ছে সঙ্গম ঘাট। ওটা হেঁটেই যেতে হবে পুরো? এখান থেকে হেঁটেই যেতে হবে। আর এমনি টাইমে গেলে যখন সব পুরো চালু হয়ে যাবে তখন এখান থেকে সব আপনার গাড়ি ঘোড়া চলবে, টোটো চলবে, টোটোতে উঠে করে যেতে হবে। মানে কখন চালু হয়ে যাবে ওটা? এটাই 10 তারিখের পর থেকে সব চালু হয়ে যাবে। ও, এখানে তখন গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, গাড়ি পাওয়া যাবে। ওই কুম্ভ মেলার সময় পাওয়া যাবে? কুম্ভ মেলা ওই সময় 2-3 দিন পাওয়া যাবে না, তারপরের থেকে পাওয়া যাবে। আচ্ছা, প্রথম 2-3 দিন পাওয়া যাবে না? ওই স্নানের সময়, পিক ডের সময় এগুলোর সময় পাওয়া যাবে। আচ্ছা, ওই সময়টা ওই যে 6টা দিন আছে মেনলি। ঠিক আছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। এদিকে আছেন, এদিকে সব আমাদের এখানে দেবতারা আর আরেকদিকে অসুরের সমুদ্র মন্থনের তৈরি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা সমুদ্র মন্থনের যে দৃশ্য, সেই সমুদ্র মন্থনের দৃশ্য তৈরি করা হচ্ছে। এখানে অসুররা রয়েছে আর ওদিকে রয়েছে দেবতারা। এই হচ্ছে সাধু সন্তদের থাকার ব্যবস্থা। বন্ধুরা এদিকে রয়েছে পুরো সাধুদের রাখা রয়েছে, আর যে জনসাধারণ যারা আসবেন তারা পুরো বালিগঞ্জে অফিস রয়েছে, সেই বালিগঞ্জ থেকে কিন্তু পারমিশন করিয়ে এখানে আসতে হবে। যারা পারমিশন করিয়ে আসবেন তাদের থাকার জায়গা রয়েছে এই পাশটা, এপাশে থাকার জায়গা করা হয়েছে, কেননা পারমিশন ছাড়া কিন্তু এখানে কাউকে থাকতে দেওয়া হবে না। এখানে যদি আপনারা থাকতে চান তাহলে কলকাতার যে বালিগঞ্জে যে অফিস রয়েছে সেই অফিস থেকে কিন্তু বুক করে ওখান থেকে আপনাদেরকে কার্ড বানিয়ে দেবে, সেই কার্ড দেখিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে। এই হচ্ছে এখানে সব পাবলিক টেন্ট, আর এখানে পুরো বিচুলি পেতে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। পাবলিক টেন্ট রয়েছে, যারা পাবলিকরা থাকতে পারবেন। এছাড়া কিন্তু এখানে হসপিটালের ব্যবস্থা রয়েছে, থাকা মোবাইল যে ভ্যান, সেই মোবাইল ভ্যানের যে ওষুধপত্র যে দেওয়া, সেই ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে। পুরো ঘুরে ঘুরেই করবে। আর এগুলি সব পাবলিকের থাকার জন্য, সব পাবলিকদের থাকার জন্য এখানে সব তৈরি হচ্ছে টেন্ট। বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি, এখানে টেম্পোরারি হসপিটাল তৈরি করা হচ্ছে। এখানে ডাক্তার থাকবে, ওষুধপত্র থাকবে, চিকিৎসা করা হবে। টেম্পোরারি হসপিটাল, খুব সুন্দর ব্যবস্থা এই ভারত সেবাশ্রমের পক্ষ থেকে। এই দেখুন প্রচুর ট্রেন রয়েছে, এরকম সব ট্রেন তৈরি করা হয়েছে। দেখুন আপনাদেরকে আর একটু দেখিয়ে দিই। প্রচুর অস্থায়ী ট্রেন এখানে তৈরি করা হয়েছে তীর্থযাত্রীদের থাকার জন্যে। তা বন্ধুরা আমরা চলে এসেছি এই যে ভারত সেবাশ্রম সঙ্গে মহা কুম্ভ মেলার যে ট্রেন তৈরি হয়েছে, এখানে সাধু সঙ্গদের থাকার ব্যবস্থা রয়েছে, আপনাদেরকে ঘুরে দেখালাম। এবং যে দর্শনার্থী পুণ্যার্থী যারা আসবেন তাদের যে থাকার ব্যবস্থা সেটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আর এখানকার আতিথেয়তাটা দেখুন, সত্যি একটা অন্তর থেকে জায়গা করে নেওয়ার মতো, একটা অন্তরের জায়গা করার মতো জায়গা। আমরা আসার সাথে সাথে আমাদের সাথে কথা বললেন, সমস্ত কিছু দেখিয়ে দিলেন এবং দিয়ে দিলেন গরম গরম পকোড়া। এই পকোড়াটা বড় ব্যাপার, এই যে আতিথেয়তা, এটাই হলো ভারত সেবাশ্রম সঙ্গের একটা মানবিক সেবা যাকে বলে। একটা অসাধারণ, খুব সুন্দর লাগলো এই জায়গাটা, দারুণ। মানে এটাই হলো ভারত সেবাশ্রম সংঘ। আই লাভ প্রয়াগরাজ। এই হচ্ছে মিডিয়া সেন্টার। এই মিডিয়া সেন্টারের মাধ্যমে আপনারা কুম্ভ মেলার লাইভ দেখতে পাবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজকের এই মহা কুম্ভ মেলার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।